অপরাধী চিহ্নিতও কিন্তু হয়ে গেছে, এদের পক্ষে আওয়ামী লীগের রাজনীতিতে পুনরায় প্রত্যাবর্তন করাটা কঠিন হয়ে দাঁড়াবে, যাদের নিজেদের অর্থবিত্তরা, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। তবে আমাদের অনেকেই খুবই নিদারুণ কষ্টের মধ্যে আছেন, এটাও সত্য। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা সবচেয়ে কঠিন অবস্থার মধ্যে আছেন, সেটাই হচ্ছে সবচেয়ে বড় সত্য। এবং তাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে, তারা যে কোনো সময় বিস্ফোরিত হতে পারেন, তারা যে কোনো সময় নিজেদের যে ধৈর্যের সীমা সেটা যেহেতু ছাড়িয়ে গিয়েছে। আমাদের একটা চিন্তা আছে যে এরকম পরিস্থিতিতে বিএনপি এবং জামাত ইসলামী এবং এনসিপি, বিশেষ করে এই যে ইউনূসের যে জঙ্গি গোষ্ঠী, জঙ্গি পার্টি, এদের অস্তিত্ব বাংলাদেশের সাধারণ মানুষ রাখবে কিনা, আমাদের নেতাকর্মীরা তাদের উপরে কিভাবে চড়া হবে, এটাও একটা কিন্তু ফিউচার রিস্ক আমাদের। জামায়াত এবং বিএনপি গত 2 বছর ধরে সরকারে ছিল, এনসিপি সহ। এখন গত 6 মাস হয়তো বা এনসিপি ছাড়া সরকারে আছে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এটাই। তো সুতরাং কৃতকর্মের ফল সবাইকেই ভোগ করতে হবে, আমি হই বা বর্তমানে যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছে তারা হন, এই ফলটা ভোগ করার প্রস্তুতিটা তাদেরকে নিতে হবে। পুলিশের যে প্রায় 35,000 অস্ত্র, যা 30% এখন পর্যন্ত উদ্ধার হয়নি, যেটা সরকারি ভাষ্যে, সেগুলোকে এখন শান দিচ্ছে, সেগুলোতে এখন তেল মাখছে যে যুদ্ধে তারা নামবে। তাদের প্রস্তুতিটা হচ্ছে সহিংস সংঘর্ষের প্রস্তুতি, আর আমাদের প্রস্তুতিটা হচ্ছে জনগণকে নিয়ে স্বতঃস্ফূর্ত একটি আন্দোলন, সেটার প্রস্তুতি। তো আমাদের প্রস্তুতিটা সেই অর্থে প্রচার প্রচারণার মাধ্যমে হচ্ছে, এবং সাংগঠনিক ভাবে রাজধানী ঢাকায় আমাদের যে পার্টির যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার, সেটাকে আমরা আপডেট করছি, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। সেখানে যারা আত্মগোপনে সমস্যাটা হয়েছে, আমাদের অনেকেই কারাগারে, আমাদের বেশিরভাগ নেতৃবৃন্দ কারাগারে, এবং আমাদের অনেকের মাথায় অনেক মামলা ঝুলছে এবং অনেকে জামিনে আছেন। এমত অবস্থায় তাদের পক্ষে এই পরিস্থিতিতে সাংগঠনিকভাবে মাঠে নামলে তাদের যে ঝুঁকিটা, সেটাও আমাদেরকে মাথায় নিতে হচ্ছে। তো সার্বিক দিক বিবেচনায় কিন্তু আমরা প্রস্তুতিটা গ্রহণ করছি বা করার পর্যায়ে আছি, বা অলমোস্ট সম্পন্ন হয়েছে। এই যে ভারতে আমাদের প্রতিবেশী দেশে বাংলাদেশের যে রাষ্ট্রদূত ছিল রিয়াজ হামিদুল্লাহ আমাদের সরকারের সময় নেদারল্যান্ডে তার অ্যাপয়েন্টমেন্ট করা ছিল। সেই সময় থাকতে সে আমাদের কাছে সেখানকার প্রবাসীরা অভিযোগ দিত যে সেই ইউনূসকে নিয়ে জাতিসংঘের নানান অফিস আদালতে যাচ্ছিল। আমরা এগুলো রিপোর্ট করেছি, কিন্তু কোনো ফলাফল হয়নি, কারণ আমাদের অনেকে সেই রিয়াজ হামিদুল্লাহকে নানান ভাবে গ্লোরিফাই করতো। তবে আমার কাছে রিপোর্ট ছিল যে সে আমাদের সরকারের ভেতরে অনেকভাবে অনেকজনকে সে ম্যানেজ করেছিল, এবং আন্তর্জাতিকভাবে অনেককে ম্যানেজ করছে। এবং 5ই আগস্টের আমাদের এই ভয়াবহ উৎখাতের পরে, নির্মম নৃশংস প্রতারণামূলক যে ঘটনাগুলো ঘটানোর পরে আন্তর্জাতিক পরিমণ্ডলে যা সে এস্টাবলিশ করতে পেরেছিল, সেই যে প্রভাব এবং সেই যে ইমেজটার এখন কিছুই নেই। আমার সরাসরি প্রশ্ন আপনার কাছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কি আপনাদের কোনো সমঝোতা হয়েছে? আমরা সাম্প্রতিক নড়াচড়ায় তেমনটাই দেখতে পেয়েছি, সার্জিও গোরে সফরে খানিকটা কিছুটা আলাদা দেখতে পেয়েছেন। মানে এটা শতভাগ আমি মনে করি না যে আন্তর্জাতিক সম্প্রদায় আমার পতন ঘটিয়েছে। ইউএসএ তে আপনি জানেন যে ক্লিনটন পরিবারের একটা ব্যাপক প্রভাব সেখানে আমেরিকান গভর্নমেন্টে আছে। এই ক্লিনটন পরিবারের সাথে ইউনূসের যে সম্পর্ক, আর্থিক এবং নানান সামাজিক সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক, সেটার বরাত দিয়ে কিন্তু ইউনূস সেটা তাদের সরকারের একটা অংশের সমর্থন আদায় করছে। সমর্থনের মাধ্যমে তাদের ইউএসএইড এর টাকা, তারপরে সোরাস ফাউন্ডেশনের, ওপেন সোসাইটির টাকা, ইউনূসের টাকা, জামাতের টাকা এই সরকার বিরোধী কাজে বিনিয়োগ হয়েছে। উৎখাত তারপরও কিন্তু আমরা হতাম না যদি আমরা রিজিড ভাবে সেটাকে মোকাবেলা করতাম, কিন্তু রক্তক্ষয়, প্রাণহানির কারণে আমরা সেটাতে যাইনি। তবে আন্তর্জাতিক সম্প্রদায় যে ঘুরিয়েছে বা পক্ষে এসছে, সেটা চাইতে মূল বিষয়টা হচ্ছে তাদের যে এই সমস্ত প্রাইভেট ভেস্টেড কোয়ার্টার, যেগুলোকে আমরা বলছি যে ইন্টারেস্ট গ্রুপ, হ্যাঁ, ইন্টারেস্ট গ্রুপ গুলো কিন্তু সবসময় ন্যাশনাল সিকিউরিটি পর্যায়ে ইনপুটটা থাকে না। ন্যাশনাল সিকিউরিটি পর্যায়ে কিন্তু তাদের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, নিরাপত্তা সংক্রান্ত সংস্থাগুলো কিন্তু নিরাপত্তার বিষয়ের ক্ষেত্রে আলটিমেটলি এই টেম্পোরারি সমাধানের চাইতে লং টার্ম সমাধানের দিকে যায়। এবং তারা দেখছে যে একটা দেশ যেখানে জঙ্গিবাদটা নিয়ন্ত্রণের মধ্যে ছিল, এখন ঘরে ঘরে চাষ হচ্ছে এবং রপ্তানি হচ্ছে। আসিফ আদনান বলে একটা দেখবেন সালাফিস্ট উগ্র, সে ওয়াহাবি একটা গ্রুপের, সে কিন্তু আইসিস এর সদস্য ছিল। এইগুলোকে এখন সরকার শুধু ছেড়ে দিচ্ছে না, এগুলোকে দিয়ে প্রমোট করাচ্ছে, কারণ এদের উপরে যেহেতু ভর করা। তো আন্তর্জাতিক সম্প্রদায় তো এই রিয়েলাইজেশনটা আছে যে বাংলাদেশে একসময় মেয়েরা শান্তিতে শুধু ঘরে ঘুমাতে পারতো না, তারা কাজে যেতে পারতো, চাকরি করতো, রপ্তানিমুখী শিল্পে তাদের সরাসরি ইনভেস্টমেন্ট ছিল, মানে লেবার ইনভেস্টমেন্ট ছিল। তাদের যে আপনার ব্যাপক পরিবর্তন, আজকে বাংলাদেশে ওই আফগানিস্তান থেকে খারাপ পরিস্থিতি করার জন্য একটা চিন্তা ভাবনা একটা গ্রুপের আছে। তো এটা হচ্ছে বিষয়, যে এমন না যে পশ্চিমা বিশ্ব ঘুরে গিয়েছে। সিকিউরিটি এস্টাবলিশমেন্ট সবসময় কিন্তু ওই পয়েন্টটাতে থাকে, কিন্তু এর বাইরে কমার্শিয়াল ইন্টারেস্ট
বা ইন্টারেস্ট গ্রুপ তারা কিন্তু মাঝে মাঝে এসে হানা দেয় তাদের যে মানে স্ট্যান্ডার্ড অপারেটিং যে স্ট্যান্ডার্ড যে পলিসি থাকে সেখানে কিন্তু হানা দিয়ে একটা ডিসরাপশন করে। এই ডিসরাপটিভ এলিমেন্টটা ছিল ইউনুস এবং অন্যান্য শক্তিগুলো। ডিসরাপশনের পরে তো আবার স্টেবিলিটি আসে। স্টেবল অবস্থায় তারা এখন বুঝছে যে স্টেবিলিটির দরকার। ইউনুসের ডিসরাপশন অনেক ক্ষতি করেছে, এটা সিভিল সোসাইটিতে বা তাদের সিকিউরিটি এস্টাবলিশমেন্টে এটা কিন্তু তারা মোটামুটি রিয়েলাইজ করে, আগেও করতো, একটা স্কোপ দিয়েছে ইউনুসকে, ওই স্কোপ দেওয়ার পরে সে ব্যর্থ হয়েছে। এখন তারেক এবং জামাতের সরকার আছে, বিএনপি জামাতের সরকার আছে, তারেক রহমান ক্ষমতায় আছেন প্রধানমন্ত্রী, তাদের যে ইনক্যাপাসিটি সেটা তারা বুঝছেন। তো সবকিছু মিলিয়ে এই মুহূর্তে তাদের আর সেই ইয়েটা নেই, আস্থাটা ওইভাবে করে নেই। আমার প্রশ্ন ছিল সমঝোতা হয়েছে কিনা, সরাসরি উত্তর চাইবো। না, সমঝোতার কোনো আলোচনাই তো আসে না। যে একটা রাজনৈতিক দল কোন দেশের সাথে সাধারণত সেভাবে মানে সমঝোতা বা আলোচনা বা নেগোসিয়েশনে থাকে না। যদি সেই দেশের কোন ধরনের বিরূপ অবস্থান থাকে, সেই বিরূপ অবস্থানটা পরিবর্তন করার জন্য সেই রাজনৈতিক দলটা কাজ করে। এবং সেই কাজগুলো আমাদের প্রবাসী যারা আওয়ামী লীগের কর্মীবৃন্দ, নেতৃবৃন্দ, তাদের কর্মসূচির মাধ্যমে, কাজের মাধ্যমে, তাদের প্রতিবাদের মাধ্যমে সেটা ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে। সুতরাং সমঝোতার কিছু নেই, উপলব্ধি। আমাদের কর্মীরা মার্কিন যুক্তরাষ্ট্রে, ইউরোপে, ব্রিটেনে যেভাবে মিছিল মিটিং করে, সমাবেশ করে তাদের ল মেকারদেরকে যেভাবে কনভিন্স করেছে যে ইয়োর গভর্নমেন্ট ইন কলিউশন উইথ ইউনুস বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছিল, এটা হলে কিন্তু আমরাই ক্ষতিগ্রস্ত হবো। মানে ব্রিটেন, ইউএসএ, অস্ট্রেলিয়া, ইউরোপ ওরাই ক্ষতিগ্রস্ত হবে। এই উপলব্ধিটা সমঝোতার চাইতে গুরুত্বপূর্ণ। আপনি সমঝোতা করলে এটা একটা শর্ট টার্ম সলিউশন, বাট কনভিন্স করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই কনভিন্সটা তারা মানে সার্বিক পরিস্থিতির কারণে হতে বাধ্য হয়েছে। আপনাদের স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতি চলছে। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ইতিমধ্যেই ঘোষণা করেছেন, আন্তর্জাতিক গণমাধ্যমে ঘোষণা করেছেন যে ডিসেম্বরে তিনি স্বদেশ প্রত্যাবর্তন করবেন। স্বাভাবিকভাবে আপনাদের নিয়েই প্রত্যাবর্তন করবেন, আপনাদের প্রস্তুতিটা কেমন চলছে? ধন্যবাদ সাজ্জাদ ভাই। আপনি প্রত্যাবর্তনের কথা বলছেন। আমাদের প্রস্তুতির চাইতে আমার মনে হয় বাংলাদেশের মানুষের প্রস্তুতিটা আরো অনেক বেশি। আমাদের একেবারে প্রান্তিক পর্যায়ে থেকে শিল্পপতি পর্যায়ে বাংলাদেশের নাগরিক যারা আছেন, আমি বলবো বিএনপি, জামায়াতের চরমনাই বা এই নানান অন্যান্য ধরনের যে রাজনৈতিক দলগুলো আছে, তাদেরও অনেক অনুসারী আজকে বাংলাদেশে ভাবছে যে প্রথমত তারা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার 15.5 বছরের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা পেয়েছে। তারপরে এই তথাকথিত বৈশ্বিক প্রভাবশালী 3-0 ইউনুস, যাকে আমরা সবাই বলছি প্রতারক ইউনুস, তার 18 মাসের শাসনও তারা দেখেছে। এবং পরবর্তীতে একটি রাজনৈতিক সরকার এখন রাষ্ট্র ক্ষমতায় আছে, তাদেরও 6 মাসের কার্যকলাপ দেখেছে। এবং তাদের সরকারের বাইরে, সরকারে আসার আগে মাঠে রাজনীতিতে তাদের কার্যকলাপ তারা 18 মাস ধরে দেখেছে, 2 বছর ধরে সব মিলিয়ে দেখেছে। তো এই সবকিছু বিবেচনায় সাধারণ মানুষ এখন একেবারে মুখিয়ে আছে যে সব তো দেখলাম, কার কত দৌড়, কার কত ক্ষমতা, কার কত যোগ্যতা, কার কত অভিজ্ঞতা, কার কত প্রজ্ঞা, সব তো উপলব্ধি করলাম। সব উপলব্ধি করার পরে তাদের মনে একটাই বাসনা এখন, শেখ হাসিনার সরকার সবচাইতে বাংলাদেশে ইতিহাসে সবচেয়ে ভালো সরকার ছিল। ঘরে ঘুমাতে পারতাম, মেয়েরা স্কুলে যেতে পারতো, মসজিদে যেতে পারতাম, মন্দিরে যেতে পারতাম, ব্যবসা করতে পারতাম, কাজে যেতে পারতাম, ব্যাংক চেক দিলে চেক অনার করতো। একটা স্থিত অবস্থা এবং একটা প্রোগ্রেস, যেটাকে আমরা বলবো গ্রোথ, বা আমাদের যেটা উন্নয়নের যেটা মোটামুটি একটা ধারাবাহিকতাটা ছিল। এখন যেটা দেখছে যে ব্যাংকে আমি টাকা রেখেছি সেই ব্যাংকে চেকই অনার করছে না। এখন দেখছে ধর্ষণের হার শুধুমাত্র নারীদের নয়, ছোট ছোট ছেলে শিশুদেরকেও ধর্ষণ করা হচ্ছে। এখন দেখছে যে গ্যাস নেই, বিদ্যুৎ নেই, তেল নেই, ঘরে শান্তিতে ঘুমোতে পারছি না। এবং যারা বড় শিল্পপতি, ব্যবসায়ী, তারা দেখছে তাদের উপরে শত শত মামলাতে তাদের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে, হয়তো 40 নম্বর আসামি বা 170তম আসামি। এই মামলাগুলো তাদের ঘাড়ের উপর ঝুলছে। কেন?
তারা আমাদের সরকারের সময় ব্যবসা করেছে। অনেক পেশাজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, তাদের উপরে মামলা ঝুলছে। এই যে একটা মামলাময় এবং ব্যাপক জটিল অবস্থা বাংলাদেশে, তারা দেখছে এই অবস্থায় সরকার প্রশাসন একটা জিনিস নিয়ে ব্যস্ত, আওয়ামী লীগের কাজ নিয়ে ব্যস্ত। আওয়ামী লীগ কখন কি কার্যক্রম করবে এই ভয়ে, এই শঙ্কায় কিছুক্ষণ সেনাবাহিনীকে হাতে পায়ে ধরে ডিপ্লয় করে, কিছুক্ষণ মানে পুলিশকে ব্যস্ত রাখে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে ব্লক রেড চালানোর জন্য। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের কোনো ইচ্ছা তাদের নেই। দেখছে যে ব্যাংকগুলোকে তারা নির্দেশ দিয়ে দিয়েছে যে যারা শিল্পপতি আওয়ামী লীগ সরকারের সময় ব্যবসা করেছে, রপ্তানিমুখী শিল্প যেটার সাথে সরকারের কোনো সম্পর্ক নেই, সেগুলোকে এখন ফাইন্যান্সিং করছে না। নানান ধরনের একটা অরাজক অবস্থা বাংলাদেশে চলছে। তো এই অবস্থায় আমি বলবো আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠন সমূহের চাইতে প্রস্তুতিটা বাংলাদেশের মানুষের সবচাইতে বেশি, যে তারা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে তারা বরণ করে নিতে চায়। তারা মনে করে তিনি এসে সরাসরি প্রধানমন্ত্রী হবেন, নাকি রাজনীতি করবেন রাজপথের, নাকি আদালতে তার মামলা মোকাবেলা করবেন, এগুলো তাদের কাছে মুখ্য বিষয় না। তাদের কাছে মুখ্য বিষয় শেখ হাসিনা আসলে বাংলাদেশটা একটা সঠিক পথে আবারও প্রত্যাবর্তন করবে। শেখ হাসিনার প্রত্যাবর্তনের সাথে বাংলাদেশের আবারও সঠিক পথে প্রত্যাবর্তনের একটা সম্পর্ক সৃষ্টি হয়েছে। আর আমাদের দলের প্রস্তুতি যদি আমি বলি, দলের প্রস্তুতিটা মূলত সেটা হচ্ছে জনগণের সাথে সম্পৃক্ত থেকে তাদেরকে উজ্জীবিত করে তাদেরকে দিয়েই আমাদের প্রত্যাবর্তনের বিষয়টাকে আমরা বাস্তবায়িত করতে চাই। একটা বিষয় হচ্ছে আপনি দলকে শুধুমাত্র ব্যবহার করে, আপনি একটা সাংগঠনিক শক্তির প্রয়োগ করে আপনি আন্দোলন সংগ্রামের মাধ্যমে সেখানে অনেক সহিংসতা হতে পারে, সেখানে অনেক প্রাণহানি হতে পারে, অনেক ধ্বংসযজ্ঞ হতে পারে, সেটার মাধ্যমে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারেন। আরেকটি হচ্ছে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততাকে পুঁজি করে রাজপথে তাদের সমর্থন নিয়ে বঙ্গবন্ধুর কন্যার স্বদেশ প্রত্যাবর্তনকে সফল করা। আমাদের লক্ষ্যটা কিন্তু সেই সাধারণ মানুষকে নিয়ে, যাদের জন্যই আমাদের রাজনীতিটা ছিল, আমাদের নেত্রী বঙ্গবন্ধুর কন্যার রাজনীতিটা ছিল। তারাই সবচেয়ে বেশি প্রতারিত হয়েছে, তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা নানান এনজিওর পয়সা দিয়ে চলে, যারা বিদেশি ফান্ডের টাকায় চলে, যারা চাঁদাবাজি করে চলছে, যারা ধর্ম ব্যবসা করে চলছে, তাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। তাদের অনেকে অস্ত্র কিনছে, আমাদের কাছে খবর আছে, আমরা যদি মাঠে নামি আমাদেরকে অস্ত্র দিয়ে দমন করবে। তাদের অনেকেই সেই স্নাইপারদেরকে রেখে দিয়েছে, যে স্নাইপার গুলোকে তারা ভাড়া করেছিল। তাদের অনেকেই পুলিশের যে প্রায় 35,000 অস্ত্র, যা 30% এখন পর্যন্ত উদ্ধার হয়নি, যেটা সরকারি ভাষ্যে, সেগুলোকে এখন শান দিচ্ছে, সেগুলোতে এখন তেল মাখছে যে যুদ্ধে তারা নামবে। তাদের প্রস্তুতিটা হচ্ছে সহিংস সংঘর্ষের প্রস্তুতি, আর আমাদের প্রস্তুতিটা হচ্ছে জনগণকে নিয়ে স্বতঃস্ফূর্ত একটি আন্দোলন, সেটার প্রস্তুতি। তো আমাদের প্রস্তুতিটা সেই অর্থে প্রচার প্রচারণার মাধ্যমে হচ্ছে, এবং সাংগঠনিকভাবে রাজধানী ঢাকায় আমাদের যে পার্টির যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার, সেটাকে আমরা আপডেট করছি, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। সেখানে যারা আত্মগোপনে সমস্যাটা হয়েছে, আমাদের অনেকেই কারাগারে, আমাদের বেশিরভাগ নেতৃবৃন্দ কারাগারে, এবং আমাদের অনেকের মাথায় অনেক মামলা ঝুলছে এবং অনেকে জামিনে আছেন। এমত অবস্থায় তাদের পক্ষে এই পরিস্থিতিতে সাংগঠনিকভাবে মাঠে নামলে তাদের যে ঝুঁকিটা, সেটাও আমাদেরকে মাথায় নিতে হচ্ছে। তো সার্বিক দিক বিবেচনায় কিন্তু আমরা প্রস্তুতিটা গ্রহণ করছি বা করার পর্যায়ে আছি, বা অলমোস্ট সম্পন্ন হয়েছে। কিন্তু সাধারণ মানুষের প্রস্তুতিটা আরো অনেক বেশি, তাদের প্রত্যাশাটা অনেক বেশি, তাদের দাবিটাও অনেক বেশি আমাদের কাছে। সেই প্রত্যাশার জায়গা থেকে আমি মনে করি যে আমার প্রস্তুতি থাকুক বা না থাকুক, মানুষের যেহেতু প্রস্তুতি আছে, এবং রাজনৈতিক দল হিসেবে যেহেতু আমরা মানুষের প্রতিনিধিত্ব করার দাবি করি, তাদেরকে নেতৃত্ব দিয়েই আমাদেরকে সেই স্থিতিশীলতার পথে হাঁটতে হবে। আমরা রেজিম চেঞ্জ, আমরা ধ্বংসযজ্ঞ, আমরা প্রতিশোধ পরায়ণতা, এই রাজনীতির দিকে আমরা অন্তত পক্ষে আমাদের নেত্রীর পর্যায়ে আমরা বলতে পারি যে সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে যেটাই রাজনৈতিক বক্তব্য আসুক না কেন, রাজনৈতিক বক্তব্যে অনেক সময় অনেক ধার থাকে, অনেক ধরনের আলোচনা সমালোচনা থাকে, কিন্তু পলিসিগতভাবে, কৌশলগতভাবে, সাংগঠনিকভাবে আমাদের প্রস্তুতিটা হচ্ছে মানুষের সাথে একাত্মতার মাধ্যমে, জনগণের সাথে একাত্মতার মাধ্যমে, আমাদেরও আত্মসমালোচনার মাধ্যমে আমরা সেই রাজনীতির মাঠে পুনঃপ্রত্যার্পণ করব এবং আমাদের নেত্রীকে স্বদেশ প্রত্যাবর্তন করাবো। জনগণ আপনাদের পক্ষে আছে, এটি সত্য। গত 2 বছরে এটি প্রমাণিত হয়ে গেছে। আপনি এতক্ষণ যে বর্ণনা করলেন, বাংলাদেশ একটা প্রকৃতির রাজ্য হয়ে গেছে, এদেশের জনগণ বেশিরভাগ দলমত নির্বিশেষে বিবেকবান মানুষ মনে করছে। কিন্তু আপনি ভয়ঙ্কর একটা বর্ণনা করলেন যে উগ্রপন্থীরা প্রস্তুতি নিচ্ছে, আপনাদের সহিংসভাবে মোকাবেলা করবে।
ওই সহিংসতার মুখে আসা কি সম্ভব? আর আরেকটি বিষয় যে আমরা কূটনৈতিক বেশ নড়াচড়া দেখছি, জুলাই মাসের শেষ থেকে বেশ নড়াচড়া, বিশেষ করে সার্জিও গোরের বাংলাদেশ সফর থেকে। আপনাদের আত্মবিশ্বাসের জায়গাটা কি কূটনৈতিক জায়গা, এবং জনগণই শুধুমাত্র আত্মবিশ্বাসের জায়গা তৈরি করছে, কিন্তু আপনারা ওই সহিংস উগ্রপন্থীটাকে কি আমলে নিচ্ছেন না? আমি আপনার সর্বশেষ যে পয়েন্টটা রেজ করেছেন কূটনীতির বিষয়টা, সেই বিষয়টা নিয়ে আমি শুরু করতে চাই। আপনি জানেন যে ইউনুস যেহেতু আন্তর্জাতিক একটি নেটওয়ার্কের সদস্য, আন্তর্জাতিকভাবে প্রভাবশালী, এটা তো অনস্বীকার্য। সে তার বাংলাদেশ থেকে অর্জিত আয় হাজার হাজার কোটি টাকা, সেগুলো বাংলাদেশে কখনো সে বিনিয়োগ করে না, সেগুলো বিনিয়োগ করে ইউরোপে, আমেরিকাতে। এটা এখানে বলে রাখার প্রয়োজন কিন্তু যে আমরা অনেকেই জানি না বা অনেকেই উপলব্ধি করি না, বাংলাদেশের সবচেয়ে বড় লিস্টেড কোম্পানি, সবচেয়ে বড় মানে পুঁজির কোম্পানি হচ্ছে গ্রামীণ ফোন। এই গ্রামীণ ফোনের 34% কিন্তু সে এককভাবে মালিক। যদিও বা সে মালিকানাটাকে ঘুরিয়ে একটা নাম দিয়েছে গ্রামীণ টেলিকম ট্রাস্ট, এই ট্রাস্টের একমাত্র বেনিফিশিয়ারি সে নিজেই। হ্যাঁ, তো সেইটার যে হাজার হাজার কোটি টাকা এই মানে এই কোম্পানির পরিচালনা থেকে যেটা 10% জনগণ পায়। আপনি জানেন যে যেদিন গ্রামীণ ফোন ডিভিডেন্ড দেয়, বাংলাদেশের স্টক মার্কেট উপরে ঊর্ধ্বমুখী হয়ে যায়, এত বড় কোম্পানি। সেটার প্রেক্ষিতে সে হচ্ছে কিন্তু উপমহাদেশের বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপালের অন্যতম ধনী। কিন্তু সে কিন্তু আপনার কোনো ছোটখাটো পয়সার ধনের দিক থেকে বা সম্পদের দিক থেকে কম সম্পদশালী ব্যক্তি নয়, অন্যতম ধনী ব্যক্তি। কারণ একটা পাবলিক লিস্টেড কোম্পানি, যে আপনি আমাদের প্রতিবেশী দেশে যেমন রিলায়েন্স আছে, রিলায়েন্সের মানে মালিকেরা পৃথিবীর অন্যতম ধনী। কেন? তারা কিন্তু মেইনলি টেলিকম ব্যবসা করে, তাই না? তো একদিকে হচ্ছে লিস্টেড কোম্পানির মালিক, তারপরে সারা বৈশ্বিক যে তার যে প্রভাব, সেই টাকাটা সে বাংলাদেশ থেকে বছরের বছর, আপনি কোনো এই হাজার কোটি টাকার ডিভিডেন্ডের বাংলাদেশে আপনি দেখবেন না কোথাও একটা মসজিদ করেছে, কোথাও মন্দির করেছে, কোথাও তার গ্রামের বাড়িটাও ঠিক করেছে, বা কোথাও অনুদান দিয়েছে। এই কোভিড গিয়েছে, 1 টাকাও কাউকে দেয়নি, এই বন্যা গিয়েছে, 1 টাকাও সে কাউকে দেয়নি। সে তার টাকা নিয়মিত, সে দেখবেন সবচেয়ে বেশি ফরেন ট্রাভেল করে, সে ফিজিক্যালি হুন্ডির মাধ্যমে এবং নানান প্রক্রিয়ার মাধ্যমে বিদেশে সে টাকাটা পাচার করে, এবং করে সেটা ইউরোপে অনেক বিনিয়োগ আছে। আপনি দেখবেন যে ফ্রান্সের রাজধানী প্যারিসের একেবারে কেন্দ্রবিন্দুতে বিলাসবহুল ভাবে সে বসবাস করে। তার যে সন্তান আছে মনিকা ইউনুস, সে একটা অপেরা সিঙ্গার, কোনো রেগুলার জব না, তার কোনো রেগুলার জব নাই, কিন্তু সে নিউ ইয়র্কে, সে ম্যানহাটনে সে যেভাবে বসবাস করে, এটার সাথে তার জবের কোনো মানে আয়ের কোনো সম্পৃক্ততা নেই, বা আয়ের সাথে সেটা কখনো যায় না। তো সে এই পয়সা দিয়ে, এবং আপনার এই যে জর্জ সোরাস থেকে শুরু করে নানান ধরনের যারা বিদেশি রেজিম চেঞ্জ অপারেশন করে, সেগুলোকে সাথে নিয়ে, সাথে যতগুলো আমাদের জামায়াতে ইসলামীর যে সমস্ত ইউরোপিয়ান এবং নর্থ আমেরিকান শাখাগুলো আছে, সেগুলোকে ঐক্যবদ্ধ করে কূটনৈতিক ভাবে আমাদের বিরুদ্ধে একটা ব্যাপক প্রচারণা চালিয়ে কিন্তু বাংলাদেশ সরকারের বিরুদ্ধে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে এমন পয়সা সে খরচ করেছে। আপনি জানেন যে আমেরিকাতে লবি করলে কিন্তু আপনার অনেক মানে পাবলিক রিলেশন ইমেজ আপনি তৈরি করতে পারবেন, এবং ইমেজ ধ্বংসও করতে পারবেন। তো সেটা সে করতে পেরেছে দীর্ঘদিন ধরে। তার সাথে আমেরিকাতে অনেক লবির কিন্তু যোগাযোগ, এবং তার পাবলিক রিলেশন থেকে জার্মানিতে একটা বড় কোম্পানি যেটা টেলিনর, যেটা তার বাংলাদেশের গ্রামীণ ফোনের পার্টনার, তাদের মাধ্যমে কিন্তু এগুলো কিন্তু পাবলিকলি অ্যাভেলেবল ইনফরমেশন। ডানন কর্পোরেশন ফ্রান্সের অন্যতম একটি মাল্টিন্যাশনাল কর্পোরেশন, সেটাও কিন্তু সে অন্যতম অংশীদার। এদেরকে দিয়ে সে যে স্টেক হোল্ডার, ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার যেগুলো আছে, জাতিসংঘে বলুন, এদের মাধ্যমে সে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছে, আন্তর্জাতিকভাবে আমাদের একটা ব্যাপক পাবলিক রিলেশন ড্যামেজ হয়েছে 5 তারিখের আগে, 5ই আগস্টের আগে এবং 5ই আগস্টের পরেও। এবং আপনি জানেন যে এই যে ভারতে, আমাদের প্রতিবেশী দেশে বাংলাদেশের যে রাষ্ট্রদূত ছিল রিয়াজ হামিদুল্লাহ আমাদের সরকারের সময় নেদারল্যান্ডে তার অ্যাপয়েন্টমেন্ট করা ছিল। সেই সময় থাকতে সে আমাদের কাছে সেখানকার প্রবাসীরা অভিযোগ দিত যে সে ইউনুসকে নিয়ে জাতিসংঘের নানান অফিস আদালতে যাচ্ছিল। আমরা এগুলো রিপোর্ট করেছি, কিন্তু কোনো ফলাফল হয়নি, কারণ আমাদের অনেকেই সেই রিয়াজ হামিদুল্লাহকে নানান ভাবে গ্লোরিফাই করতো। তবে আমার কাছেও রিপোর্ট ছিল যে সে আমাদের সরকারের ভেতরে অনেকভাবে অনেকজনকে সে ম্যানেজ করেছিল, এবং আন্তর্জাতিকভাবে অনেককে ম্যানেজ করছে। এবং 5ই আগস্টের আমাদের এই ভয়াবহ উৎখাতের পরে, নির্মম নৃশংস প্রতারণামূলক যে ঘটনাগুলো ঘটানোর পরে আন্তর্জাতিক পরিমণ্ডলে যা সে এস্টাবলিশ করতে পেরেছিল, সেই যে প্রভাব এবং সেই যে ইমেজটার এখন কিছুই নেই।
এটার দুটো কারণ। একটা হচ্ছে আপনি পয়সা দিয়ে যখন কাউকে কনভিন্স করবেন, যতক্ষণ পয়সাটা চলতে থাকবে ততক্ষণ সেই কনভিন্স পাওয়াটা চলে। কিন্তু একটা কোনো রাষ্ট্র বা আন্তর্জাতিক সংস্থায় কিন্তু সবসময় পয়সা দিয়ে ম্যানেজ করে রাখা যায় না। তাদেরও নীতি নির্ধারণী পর্যায়ে যারা পয়সা খায় তারা কাজ করে দেওয়ার পরে কিন্তু আর পরবর্তীতে এটাকে ফলো আপ করে খুব কম। তারা দেখেছে বাংলাদেশে সে কি করেছে। একটা মানে আন্তর্জাতিকভাবে লিবারেল সমকামী অধিকারের পক্ষে মিছিল করা ইউনূস দেশে গিয়ে জামায়াতে ইসলামী, তারপরে উগ্রবাদী যতগুলো আপনার জিহাদি সংগঠন আছে তাদের নেতাকর্মীদেরকে ছেড়ে দিয়ে বাংলাদেশকে রিসেট করে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতেছে। এটা তো পাবলিকলি অ্যাভেলেবল ইনফরমেশন। তো তাদের ভুল ভেঙেছে। তাদের মধ্যে যারা কনভিন্সড হয়েছিল, ম্যানেজড হয়েছিল, তারা যেমন এখন আর পারছে না ইউনূসের ইমেজ রক্ষার্থে, তাদের ভুলটা কিন্তু ব্যাপকভাবে ভেঙেছে। এবং ইউনূসের কার্যকলাপ দেখে সে চেয়ারে বসেই নিজেকে নিজে ট্যাক্স মওকুফ করছে। এগুলো তো এভিডেন্ট। এবং সে যে খুন করিয়েছে তাদের মানে কর্মী কিছু লোকবলকে দিয়ে তাদেরকে আবার ইন্ডেমনিটি দিয়ে দিল। খুন করে যেখানে সে বিচারের কথা বলার কথা, নিরপেক্ষ তদন্তের কথা বলার কথা, ইন্ডেমনিটি দিয়ে দিল। এই যে এগুলো কাজগুলো কিন্তু আন্তর্জাতিক স্টেক হোল্ডারদের কাছে পরিষ্কার যে সে একটা প্রতারক এবং সে কিন্তু বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায়। তো এটাতে আন্তর্জাতিক মহলের সমস্যা বা তাদের চ্যালেঞ্জটা কি? তারা যে একেবারে আমাদেরকে ভালোবেসে যে এই পরিবর্তনের মানে এই যে এই ভয়াবহতা তার বিরুদ্ধে গেছে তা নয়। তারা তাদের একটা কৌশলগত একটা বিষয় থাকে যে তাদের এই উপমহাদেশে একটা ফুটহোল্ড দরকার, বেস দরকার, প্রেজেন্স দরকার, ইত্যাদি দরকার। পাশাপাশি এটাও তারা বোঝে যে বাংলাদেশের যে জনগোষ্ঠী, এটা কিন্তু বাংলাদেশ কিন্তু ভৌগোলিকভাবে ছোট রাষ্ট্র, কিন্তু আন্তর্জাতিকভাবে কিন্তু পৃথিবীর সপ্তম বৃহত্তম জনগোষ্ঠী আমরা। হ্যাঁ, যদি এই বিশাল জনগোষ্ঠীর মধ্যে উগ্রবাদ এমন ভাবে প্রচারিত হয় এবং তাদের মাদার কান্ট্রি বাংলাদেশকে সবসময় তারা দেখে যে বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর যে মাতৃভূমি, সেটা অন্য দেশে থাকলেও মাতৃভূমি হিসেবে দেখে, সেইটা যদি জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়, এটার প্রভাব সেই বাঙালি এথনিক গ্রুপের মধ্যে গিয়ে কিন্তু পড়ে। এমনিতেই আমাদের অনেক মানে নাগরিক পৃথিবীর নানান জায়গায় যারা আছে, ওই ইসলামিক স্টেট যখন ওখানে যুদ্ধ হচ্ছিল সিরিয়াতে, সেখানে গিয়ে কিন্তু যোগদান করেছে। আমাদের সেনাবাহিনী থেকে পালিয়ে গিয়ে অনেক সদস্য সেখানে গিয়ে যোগদান করেছিল, যাদেরকে আমাদের নেত্রী গ্রেফতার করেছে। তারা দেশে আসলে অথবা বিদেশে থাকলে সেখানে আটক করেছে, আটকে রেখেছিল। তারা খুবই ভয়াবহ জঙ্গি ছিল। এবং আমাদের অনেক বড় বড় আমলা, রাজনীতিবিদ, ব্যবসায়ী সন্তানেরা ওই ইসলামিক স্টেটে গিয়ে জয়েন করেছে। আবার আপনি দেখবেন যে মার্কিন ইউকেতে, যুক্তরাজ্যে শামিমা ইসলাম বলে এক মেয়ে, সে 15 বছর বয়সে এভাবে চলে যায়। তো তাদের দৃষ্টিতে এই যে 170 মিলিয়ন মানুষ, বাংলাদেশের 17 কোটি লোক, তার উপরে বাইরে যদি আপনি হিসাব করেন আরো মিলিয়ন মিলিয়ন মানুষের মাতৃভূমিটা যদি জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়, তাদের পক্ষে তাদের নিজ দেশগুলোতে পশ্চিমে ল অ্যান্ড অর্ডার ঠিক রাখা, জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করা অনেক বেশি কঠিন হয়ে যাবে। আপনি যদি ইউকের কথা চিন্তা করেন, ইউকেতে জামাত খুবই শক্তিশালী। সেখানে ব্রিটেনের যে জামায়াতি ইনফ্রাস্ট্রাকচার সেটা খুবই শক্তিশালী, এবং ইউএসএ তেও মানে যুক্তরাষ্ট্রেও কিন্তু তারা খুবই শক্তিশালী, অর্গানাইজড, ভেরি অর্গানাইজড। তারা ফান্ড রেজিং করে, তাদের স্কুল আছে, হসপিটাল আছে, ব্যবসা বাণিজ্য আছে, তাদের সরকারগুলোকে সেখানে নিয়ন্ত্রণ করে। লোকাল গভর্নমেন্ট পর্যায়ে অনেক শক্তিশালী। এবং তারা যখন একটা জাতি রাষ্ট্র পেয়ে যাবে, তাদের উগ্রবাদে শিফট করা, উগ্র রক্ষণশীলতা থেকে উগ্রবাদে বা জঙ্গিবাদে সেটা যে সুইচ করা, সেটা খুব সহজে করা যায়। খুবই মানে তাদের একটা তো একটা কলোনিয়াল মাইন্ডসেট থাকে যে আমরা ইউরোপ দখল করব, বিধর্মীদের রাষ্ট্র দখল করব। এই জিনিসটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বুঝতে পেরেছে। বুঝতে পেরে তারা এখন বুঝছে যে বাংলাদেশে যদি এই উদারনৈতিক লিবারেল রাজনৈতিক দলগুলো যদি রাজনীতিতে না থাকে, দেশটা চলে যাবে জঙ্গিদের হাতে। জঙ্গিদের কাছে চলে গেলে এই যে মিলিয়ন মিলিয়ন, 1 মিলিয়ন ব্রিটেনে বাঙালি থাকে, 1 মিলিয়নের মধ্যে যদি 1% যদি জঙ্গি হয়ে যায়, তাহলে কিন্তু ওদের জন্য হিউজ সিকিউরিটি থ্রেট। আপনি সিরিয়াল লোক জঙ্গি হয়ে গিয়েছে, সেটা কিন্তু অনেক কম, সংখ্যায় খুবই কম। হ্যাঁ, সেই একটা লোক, দুইটা লোক, 5টা লোককে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। আফগানিস্তান থেকে জঙ্গি রপ্তানি হয়েছে, সেখানেও জনসংখ্যা খুবই কম, 10 মিলিয়নের মতন। আমাদের 170 মিলিয়ন। তো সেটাকে আপনার কন্ট্রোল করতে মানে গলদঘর্ম হতে হচ্ছে। 170 মিলিয়নের মানুষের দেশ যদি সেখানে জঙ্গিবাদ সেখানে তৈরি হয়ে, রপ্তানি হয়ে এবং উৎসাহিত হয় পরবর্তী প্রজন্মগুলো। ইটালিতে আপনি দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ বাঙালি। তারপর জার্মানিতে, ফ্রান্সে, চারিদিকে আছে। অস্ট্রেলিয়াতে তো মানে উগ্রবাদীদের ঘাঁটি করে ফেলেছে তারা। ব্রিটেনে, অস্ট্রেলিয়াতে, ইউএসএ তে তাদের কিন্তু পরিপূর্ণ ব্যবস্থা আছে। তারা যে কোনো সময় সেই রাষ্ট্রগুলো দখলের পরিকল্পনা করবে।
মানে এই সরকারগুলো তো লং টার্মে চিন্তা করে, এইগুলো ভেবে কিন্তু আন্তর্জাতিক মহল খুবই চিন্তিত বাংলাদেশকে নিয়ে। তারা নিজেরাই, আমরা যে খুব তদবির করেছি তা নয়। আর আমাদের বিষয়টা আমি বলি যে আমরা কূটনীতিবিদদের কথায় যে আওয়ামী লীগ যে এগিয়ে গিয়ে সংগঠিত হয়ে প্রত্যাবর্তনের কথা বলছে তা নয়। পাবলিক ফিডব্যাকটা কি আপনি দেখবেন, বিএনপি 17 বছর আমাদের এবং তত্ত্বাবধায়ক সরকার মিলিয়ে 17 বছর তারা আন্তর্জাতিকভাবে অনেক তৎপরতা চালিয়েছে, লবি ফার্মকে মিলিয়ন 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 ডলার দিয়েছে। হ্যাঁ, তারাও মাঝে মাঝে চিঠিপত্র দিত সরকারকে, হ্যাঁ, কিন্তু কোনো লাভ হয়নি, কারণ মানুষ তাদের পক্ষে ছিল না। হ্যাঁ, জামায়াতে ইসলামী ইউনূসের 2 বছর 18 মাসের সরকারে, জামাত ইসলামী সরকারে ছিল, বিএনপি রাজপথে ছিল, তারা মিলিয়ে রাষ্ট্রটা চালিয়েছে। তো ওই সময়টাতেও যে মানে তারা আন্তর্জাতিক প্রভাবে টাকা বিনিয়োগ করে নাই তাই নয়, তারা কিন্তু করেছে, কিন্তু তাও কিন্তু সেই সরকারকে ধরে রাখতে পারেনি, সেই সরকারকে কিন্তু বিদায় নিতে হয়েছে, কারণ জনগণ তাদের সাথে ছিল না। এবং জনগণ যদি না থাকে কারো পক্ষে, আমরা আমাদের সময়ে আপনি জানেন যে আমরা এটা অনস্বীকার্য, আমাদের অনেক নির্বাচন নিয়ে কিন্তু অভিযোগ আছে, নির্বাচনের প্রক্রিয়া নিয়ে, স্বচ্ছতা নিয়ে নানান অভিযোগ আছে। 18 সালের নির্বাচন নিয়ে যদি বলি, 24 সালে সেখানে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি, জামাত তারা অংশগ্রহণ করে নাই, কিন্তু আমরা অন্যরা করেছি, নিজেরা ইলেকশন করেছি, সেগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে। আমি সেই প্রশ্নের উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব না, সেটার আলোচনার বিষয় না, কিন্তু সাধারণ মানুষের সমর্থন কিন্তু আমাদের সাথে ছিল। যারা আপনাদের ঢাল হয়ে এই মুহূর্তে বাংলাদেশে কাজ করছে, তৃণমূলের অভিযোগ আছে নেতৃত্বের প্রতি, কিছু কিছু নেতৃত্বের প্রতি, এবং শুধু তাই নয়, আপনাদের সরকার পতনে শুধুমাত্র ডিপ স্টেট, বিদেশি শক্তি, দেশীয় শক্তির উপর দায় দিয়ে পার পাওয়া কি যায়? আপনাদের নিজস্ব আত্ম উপলব্ধি কি আছে? আপনাদের দলের সংস্কার বা এই ধরনের কর্মকাণ্ড কিন্তু পরিলক্ষিত হচ্ছে না গত 2 বছরে। এগুলোর কি ব্যাপারে কোনো বলতে চান কিনা? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের দলে যেহেতু সাংগঠনিকভাবে কাউন্সিল করাটা খুবই কঠিন, বা এই মুহূর্তে আপনার সম্মেলনের মাধ্যমে সকলের মতামতের মাধ্যমে সাংগঠনিক স্ট্রাকচারটা তৈরি করাটা কঠিন হয়ে দাঁড়িয়েছে, মানে মূল নেতৃত্বে বা বড় মানে কেন্দ্রীয় নেতৃত্বে, সেখানে তো আসলে আমার পক্ষে কোনো পরিবর্তন করা সম্ভব হবে না, কারণ আপনি কাউন্সিল না করে তো আপনি সেন্ট্রাল কমিটি করতে পারেন না, সেটা একটা স্থিত অবস্থার মধ্যে আছে। আর তৃণমূল পর্যায়ে সবার সাথে আলোচনা করে সাংগঠনিক স্ট্রাকচারটা রিস্ট্রাকচারিং করাটা সম্ভব, কারণ আপনি ভার্চুয়ালি সেই আলোচনাটা করতে পারছেন, অনেক এফেক্টিভলি করতে পারছেন, কারণ আপনি মাঠে ময়দানে করতে গেলে সেটা কিন্তু হয়ে যায় আনুষ্ঠানিকতার মধ্যে চাপা পড়ে, যে বেশি পয়সা খরচ করে বিরিয়ানি খাওয়াতে পারে সেই কমিটিতে চলে আসার সম্ভাবনা থাকে, তাই না, আর নেতাকে খুশি করতে পারে। তো এই জিনিসটা অ্যাভয়েড করা সম্ভব এখন, যে রিস্ট্রাকচারিং অফ দি অর্গানাইজেশন। তবে আমাদের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সবচেয়ে বড় যে অভিযোগটা, সেটা মানে যে আমাদের দল সরকারে থাকাকালীন অবস্থায় সরকার প্রশাসনের অনেক ব্যর্থতা বা অনেক ধরনের পলিসি ফেলিয়ার বা দুর্নীতি, বা সরকারের রাজনৈতিক দল হিসেবে রাজনীতির প্রতিনিধিত্ব যারা আমরা করেছি মন্ত্রী বা এমপি হিসেবে, তাদের যদি আমি বলি দুর্নীতির অভিযোগ বা তাদের অনেক ধরনের অভিযোগ, সেগুলোর ফল দিতে হচ্ছে আমাদের তৃণমূল পর্যায়ের কর্মীদেরকে। এটা কিন্তু সবচেয়ে বড় হতাশার জায়গা, এবং এই জায়গাটা কিন্তু আমি মনে করি একেবারে যুক্তিযুক্ত জায়গা, যে তারা যদি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের অনেকেই এখন অনেক নীতি বাক্য শোনায়, কিন্তু নিজে ব্যক্তিগতভাবে সে হাইলি কম্প্রোমাইজ। আমাদের অনেক মানে সাবেক ব্যক্তিবর্গ আছেন যে আমরা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সার্বক্ষণিক বলছি, হ্যাঁ আমাকে দায়িত্ব দেয় নাই বলে আমাদের নেত্রীর এই অবস্থা হয়েছে, এই সেই নানান ধরনের সমালোচনা করছে, নিজে কিন্তু ব্যাংকের লাইসেন্স, বিমান লাইসেন্স, ব্যবসা সবকিছু নিয়েছে, এখন দিন রাত, এবং শুধু নেই, টক শোতে গিয়ে তখন গলা ফাটিয়েছে, অত্যন্ত নোংরা ভাবে বিরোধী দলকে আক্রমণ করেছে, এখন সাধু সেজেছে। হ্যাঁ, মানে পশ্চিমা বিশ্বে বসে অনেক এরকমও কিছু ক্যারেক্টার আছে, তো মানুষের মধ্যে সেই হতাশাটা থাকবে স্বাভাবিক। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা উপলব্ধিমূলক একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি, এটার মাধ্যমে আমরা আমাদের মধ্যে সেই আত্মশুদ্ধিটা আসা উচিত, যে আমাদের মধ্যে যারা আমি যদি বলি যে ব্যবসা করেও যারা আয় করেছেন, আমি ব্যবসা করাটা তো খারাপ না, সেটা দলের প্রয়োজনে কতটুকু আমরা আনতে পারছি সেই বিষয়টা কিন্তু আমাদের আনতে হবে। জামায়াত ইসলামী অনেক ছোট্ট একটা দল, কিন্তু তারা বাইতুল মাল কালেক্ট করে কিন্তু পুরো দলের সবাইকে কিন্তু মানে সেটাকে ঠিক করে। আমাদের আওয়ামী লীগের এই এমন মানে যারা দেখছি যে 1 কোটি টাকা দামি ঘড়ি পরে ঘুরছে, বা 2 কোটি টাকা দামি গাড়ি চালিয়ে দুবাই, লন্ডন, সিঙ্গাপুরে ঘোরাফেরা করছে, আমার সেখানে কর্মীরা
খুব কঠিন অবস্থায় আছে, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং আমি ব্যক্তিগতভাবেও এই বিষয়টা নিয়ে বারবার আমরা বলেছি কেন্দ্রীয় আলোচনার মধ্যে, যে অনেকে বলে যে মানে এই তারা যেভাবে তাদের যে জীবনযাপন আর কর্মীদের যে আজকে অর্থকষ্ট, সেটা যে একটা বিস্তার ফারাক, সেটা তো আমাদের উপলব্ধিটা করতে হবে। এবং সেখানে কিন্তু তাদের সহযোগিতা করা তৃণমূল পর্যায়ে, হ্যাঁ, আপনি ব্যবসা করেছেন, আপনার কাছে অর্থ আছে, সেই অর্থ দলের প্রয়োজনীয়তা কাজে লাগাতে হবে। সেটা তো, সেই জায়গাটাতে হচ্ছে আমার নিজের ব্যক্তিগত কিছুটা খেদ আছে। হ্যাঁ, মানে আয় করাটা তো অস্বাভাবিক না। দেশে অর্থনৈতিক প্রগতি হয়েছে, এগিয়ে গিয়েছিল, অনেকেই আয় করেছেন, সেটা আমি মানে মন্দ উপায় নাকি সঠিক উপায় সেই আলোচনায় যাচ্ছি না। কিন্তু আমার প্রত্যেকটা আয়ে আমার কর্মীদের হক আছে, তো সেই হকটা তো আমার রাজনৈতিক হক আছে, তো সেটা তো আমাকে সেটা দেখতে হবে। অনেকে আছেন খুবই মানবিক পরিস্থিতির মধ্যে আছেন, বেশিরভাগ আমাদের নেতাকর্মী যারা বিদেশে আছে তারা মানবেতর অবস্থার মধ্যে আছে। হ্যাঁ, আবার জেলখানায় যারা আছেন খুবই কঠিন অবস্থার মধ্যে আছেন। তবে গুটি কয়েক যারা মানে একটা লাইফস্টাইল বিলাসিতার মধ্যে আছে, তারাই দেখবেন সবচেয়ে বেশি আক্রমণের শিকার হয় তৃণমূল কর্মীদের, কারণ তারা সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শো অফও করেন। হ্যাঁ, তো এই বিষয়টা অবশ্যই এখন মার্ক হয়ে গিয়েছে যে এরা এভাবে চলছে, অর্থাৎ এরাই হচ্ছে আসল মানে অপরাধী। তো অপরাধী চিহ্নিতও কিন্তু হয়ে গিয়েছে, এদের পক্ষে আওয়ামী লীগের রাজনীতিতে পুনরায় প্রত্যাবর্তন করাটা কঠিন হয়ে দাঁড়াবে, যাদের নিজেদের অর্থবিত্তটা, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। তবে আমাদের অনেকেই খুবই নিদারুণ কষ্টের মধ্যে আছেন, এটাও সত্য। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা সবচেয়ে কঠিন অবস্থার মধ্যে আছেন, সেটাই হচ্ছে সবচেয়ে বড় সত্য। এবং তাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে, তারা যে কোনো সময় বিস্ফোরিত হতে পারেন, তারা যে কোনো সময় নিজেদের যে ধৈর্যের সীমা সেটা যেহেতু ছাড়িয়ে গিয়েছে, আমাদের একটা চিন্তা আছে যে এরকম পরিস্থিতিতে বিএনপি এবং জামাতে ইসলামী এবং এনসিপি, বিশেষ করে এই যে ইউনূসের যে জঙ্গি গোষ্ঠী, জঙ্গি পার্টি, এদের অস্তিত্ব বাংলাদেশের সাধারণ মানুষ রাখবে কিনা, আমাদের নেতাকর্মীরা তাদের উপরে কিভাবে চড়া হবে, এটাও একটা কিন্তু ফিউচার রিস্ক আমাদের। কারণ আমাদের এখন কিন্তু তালিকা আছে 650-এর উপরে আমাদের কর্মীদেরকে হত্যা করা হয়েছে। ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক সকল কার্যক্রম, পেশাজীবীদের সকল পেশা আপনার বন্ধ করে দেওয়া হয়েছে, তারা খেতে পারছে না নানান জায়গাতে। এই ধরনের একটা ভয়াবহ পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা একটা সার্বজনীন জনমত সৃষ্টি করে একটা ওই ম্যাসিভ পাবলিক আপনার আউটরিচ, সেটাকে আমরা প্রকাশ করার পর্যায়ে আমাদের যেতেই হবে। এটা না হওয়ার জন্য এই সরকার, রাজনৈতিক সরকার যেহেতু আসছে, তাদের মধ্যে এই রিয়েলাইজেশনটা হওয়া উচিত। তাদের মধ্যে আমরা এখনো বলছি যে আপনাদের মধ্যে যদি সেই রিয়েলাইজেশনটা না হয়, আপনি কিন্তু অলরেডি আপনি যেটা বলছেন যে বর্তমান সরকার 6 মাস ধরে ক্ষমতায় আছে, ইট ইজ নট রাইট। মানে 2 বছর ধরে ক্ষমতায় আছে, 18 মাস তারাই ছিল ক্ষমতায়। জামায়াত ইসলামী ছিল প্রশাসনে, আর তারা ছিল রাজনীতি এবং সমাজে এবং ব্যবসায়। তো তারাই তো ছিল। বিএনপি তো মূল পার্টি, যেটা মানে ঘর বাড়িতে গিয়ে আক্রমণ করেছে, আগুন দিয়েছে, মানুষ মারার। জামায়াত ইসলামীও করেছে একই কাজ, জামায়াত প্রশাসনে থেকে সেটা করেছে, আর তারা প্রশাসনের বাইরে থেকে করেছে। তো সুতরাং জামায়াত এবং বিএনপি গত 2 বছর ধরে সরকারে ছিল, এনসিপি সহ। এখন গত 6 মাস হয়তো বা এনসিপি ছাড়া সরকারে আছে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এটাই। তো সুতরাং কৃতকর্মের ফল সবাইকেই ভোগ করতে হবে, আমি হই বা বর্তমানে যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছে তারা হন, এই ফলটা ভোগ করার প্রস্তুতিটা তাদেরকে নিতে হবে। এটার একটাই সমাধান, তাদের মধ্যে সেই উপলব্ধির মাধ্যমে তারা কি পলিটিক্সটাকে একটা স্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যাবেন কিনা। তারা শেখ হাসিনার বিরুদ্ধে যে একটা অবৈধ রায়, সেটাকে তারা পুনর্বিবেচনা করে এবং সেটার যে অবৈধতা, সেটাকে কোয়াশ করবেন কিনা। তারা আমাদের যে সিনিয়র পলিটিক্যাল লিডারশিপ, যে আমির হোসেন আমু আমাদের একজন বর্ষিয়ান নেতা, 80-র ঊর্ধ্বে, তাকে কারাগারে আপনি রেখে, সে তো কাউকে খুন করতে একটা লোকেও পাঠায় নাই, সে নিজে তো করতে পারবেন, আপনি তাকে এভাবে করে আটকে রাখতেন। নূর মজিদ মাহমুদ হুমায়ুন, বর্ষিয়ান মানুষ, তাকে আপনি হত্যা করলেন কারাগারে বিনা চিকিৎসায়। এইগুলো তো আজকে ডক্টর দীপু মনি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, তার ওনার স্বামী অ্যাডভোকেট তৌফিক নওয়াজ, যিনি বাংলাদেশের যে সমুদ্র সীমা বিজয়ে যার সরাসরি লিগ্যাল ইনপুট আছে। তো এই ব্যক্তি প্যারালাইজড হয়ে, তার স্ত্রী তার কাছ থেকে অনেক দূরে, এবং তাকে কোনো লুকাটার করতে না পেরে, বিনা চিকিৎসায় বলতে গেলে অলমোস্ট বিনা কেয়ারে, হ্যাঁ, সেবা না পেয়ে সে মারা গিয়েছেন। তো এই মৃত্যুর দায়িত্ব এই সরকারকে নিতে হবে।